আসসালামু আলাইকুম। আজকে আমরা পৃথিবীতে বায়ুর চাপ সম্পর্কে জানবো। পৃথিবী পৃষ্ঠে বায়ু কি পরিমাণ চাপ দিচ্ছে এবং কিভাবে চাপ দিচ্ছে এবং কেনই বা চাপ দেয় এই বিষয়টা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো আমরা এখানে চিত্র এঁকেছি। এই চিত্রের মধ্যে এটা দিয়ে আমরা পৃথিবীকে বোঝাচ্ছি। তো এটা হচ্ছে পৃথিবী এবং তার চারপাশে হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডলটা, তাই না? তো বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন বা বিভিন্ন ধরনের গ্যাসের পরমাণু থাকে, তাই না? তো এই গ্যাসের পরমাণুগুলো কি আছে বলতো? ভর আছে। যেহেতু ভর আছে, নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা কি জানি? এই মহাবিশ্বে যাদেরই ভর আছে তারা একজন আরেকজনকে কি করবে? আকর্ষণ করবে। যেহেতু বায়ুর কণাগুলোর ভর আছে, তার মানে পৃথিবী ওই কণাগুলোকে কি করবে? আকর্ষণ করবে, তাই না বলো? যেমন ধরো আমার ভর আছে তাই পৃথিবী আমাকে টানছে, তেমনি বায়ুর কণাগুলোর যেহেতু ভর আছে তাই বায়ুর কণাগুলোকে কি করবে? পৃথিবী তার নিচের দিকে টানবে। এই জন্য দেখো আমাদের যে বায়ুমণ্ডলটা আছে সেই বায়ুমণ্ডলটা পৃথিবীর সাথে একদম লেগে আছে, তাই না বলো? এমন হতে পারতো না যে বায়ুমণ্ডলটা এভাবে ঘোরাফেরা করছে বা বায়ুমণ্ডল এখানে একটু এখানে একটু, এটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ বায়ুমণ্ডলের প্রত্যেকটা বায়ু কণাকে বা পরমাণুকে পৃথিবী কি করছে? টানছে। আচ্ছা, যেহেতু পৃথিবী তাদেরকে টানতেছে তার মানে কি বলতো? এই বায়ু কণাগুলোকে নিচের দিকে বল প্রয়োগ করছে। কেন? কারণ দেখো আমারও ভর আছে, আমাকে পৃথিবী টানতেছে। আমাকে যেহেতু পৃথিবী টানতেছে তার মানে আমি ফ্লোরের মধ্যে কি করছি? একটা বল প্রয়োগ করছি। আর যেহেতু বল প্রয়োগ করছি তার মানে কি আমি ফ্লোরের মধ্যে চাপও প্রয়োগ করতেছি। তেমনি ভাবে এই পৃথিবী যেহেতু বায়ুর কণাগুলোকে নিচের দিকে টানতেছে তাই বায়ুর কণাগুলো নিচের দিকে বল প্রয়োগ করছে। যেহেতু বল প্রয়োগ করছে, তো প্রতি একক ক্ষেত্রফলে বায়ুর কণাগুলো যেই পরিমাণ বল প্রয়োগ করবে এই বলের পরিমাণ হচ্ছে কি? আমাদের চাপ বা বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে কিছুটা ধারণা নিয়েছিলাম যে বায়ু কিভাবে চাপ দেয়, কতটুকু চাপ দেয়, তাই না? তো বায়ুমণ্ডল প্রতি একক ক্ষেত্রফলে চাপ দেয় কতটুকু বলতো? 1 atm, তাই না? কতটুকু? 1 atm। তো atm এককে আমরা প্রকাশ করি এবং এটা হচ্ছে কি 1 atm। তাহলে 1 atm কতটুকু বলতো? 1 atm হচ্ছে 1,01,325 প্যাসকেল, তাই না? তো 1,01,325 প্যাসকেলকে আমরা কি বলবো? 1 atm। কারণ বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে এত বল প্রয়োগ করে, তাই আমরা বলবো বায়ুমণ্ডলের চাপ হচ্ছে কতটুকু বলতো? এত প্যাসকেল, তাই না? তো আমরা এটাও দেখেছিলাম যে কিভাবে আমরা এটা ফিল করতে পারি। এত প্যাসকেল কতটুকু? এত প্যাসকেল দেখেছিলাম হচ্ছে তুমি যদি তোমার হাতের মধ্যে 232 কেজি ভরের কোন একটা বস্তু হাতে নাও, সেই বস্তুটা তোমার হাতে যে পরিমাণ বল বা চাপ দিবে তোমার অনুভব যেমন হবে, বায়ুমণ্ডল আমাদের উপরে ঠিক একই পরিমাণ কি হচ্ছে বলতো? চাপ দিচ্ছে। ঠিক আছে? তো এই এত পরিমাণ চাপ যে বায়ুমণ্ডল আমাদের দিচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের শরীরের ভিতর যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তগুলো কি করছে? আমাদের শরীরের ভেতর থেকে বাইরের দিকে চাপ প্রয়োগ করছে। মানে হচ্ছে যেমন ধরো তুমি স্বাভাবিক এটা চিন্তা করো যে ধরো এটা একটা পাইপ, এই পাইপ দিয়ে পানি যাচ্ছে। পানি যাওয়ার সময় তুমি যদি দুষ্টুমি করে কি করো? এই পাইপটা কিন্তু ছিদ্র করে দাও, তখন কি পানিটা বের হয়ে আসার চেষ্টা করবে না বলো? কেন বের হয়ে আসার চেষ্টা করবে? কারণ এই পানিগুলো কন্টিনিউয়াসলি পাইপের দেয়ালের মধ্যে চাপ দিচ্ছে, তাই না? কি দিচ্ছে? চাপ দিচ্ছে, তাই না? তেমনি ভাবে আমাদের শরীরের ভিতর দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তগুলো আমাদের ভেতর থেকে বাইরের দিকে চাপ প্রয়োগ করছে। এই চাপটা আর বাইরের বায়ুমণ্ডলের চাপ কি বলতো? একদম সমান। দ্যাটস ওয়াই বাইরের চাপ আর ভেতরের চাপ মিলে গিয়ে কি হয়? আমরা এটা অনুভবই করতে পারি না। তো এই রক্তের চাপ থাকাতে বায়ুর চাপটা আমাদের তেমন একটা অনুভব হয় না। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের বায়ু চাপের ঘটনা, কেন আমরা অনুভব করি না এত চাপ দেওয়া সত্ত্বেও। ঠিক আছে? বায়ুর এই পরিমাণ চাপকে তোমার পরীক্ষা করার জন্য, বায়ু যে এত পরিমাণ চাপ দিচ্ছে সেটা পরীক্ষা করার জন্য 1643 সালে বিজ্ঞানী প্যাসকেল একটা পরীক্ষা করেন। যে এই পরীক্ষাটা করার মধ্যে একদম ভিজুয়ালাইজ করা যায় বা একদম ফিল করা যায় যে বায়ু যে এত পরিমাণ চাপ দিচ্ছে এই পরিমাণ চাপটা কতটুকু, বা এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো কিভাবে উনি পরীক্ষাটা করেন? উনি প্রথমে কি করেন? একটা টেস্ট টিউব নেন। একটা টেস্ট টিউব নেন, এই টেস্ট টিউবটাকে পারদ দিয়ে একদম পূর্ণ করে ফেলেন, একদম ভরে ফেলেন। তারপর আরেকটা পাত্র নেন, সেই পাত্রটা হচ্ছে কেমন? এই পাত্রটা হচ্ছে এরকম এবং এটার মধ্যে কিছু অংশ কি পারদ রাখেন। তারপর উনি এই টেস্ট টিউবটাকে এইভাবে মানে ছিপিটা বন্ধ করেন, বন্ধ করার পরে একদম উল্টায় এটার ভিতর রাখেন, একদম পারদটাকে ডুবিয়ে রাখেন। পারদের মধ্যে ডুবিয়ে রাখার পর এই ছিপিটাকে ছেড়ে দেন, তাই না?
তো আমরা এখন দেখবো ছিপিটাকে ছেড়ে দিলে কি হবে। এটা হচ্ছে মনে করো আমাদের পারদ, টেস্ট টিউবটা। টেস্ট টিউবের ভিতরে এখন কি আছে বলতো, সম্পূর্ণটাই পারদ অবস্থায় আছে না? আচ্ছা, তাহলে আমাকে এখন বলতো যে এই যে আমরা একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে কি পারদগুলো আছে? পারদগুলো একদম সমান উচ্চতায় আছে না? বলো কেন সমান উচ্চতায় আছে? কারণ কোনো একটা জায়গায় পারদ একটু বেশি উচ্চতায় থাকবে এটা হতে পারে না। কারণ কি, প্রত্যেকটা পরমাণুকে, প্রত্যেকটা পারদের অণুকে কি করতেছে, পৃথিবী নিচের দিকে টানতেছে। তো সবাই নিচের দিকে থাকার চেষ্টা করে। তাই কোনো একটা জায়গায় বেশি উচ্চতা, কোনো একটা জায়গায় কম উচ্চতা এটা হতে হয় না। কারণ ওরা সবাই কি করে, নিচের দিকে যাওয়ার চেষ্টা করে। ফলে এই জায়গায় সমান একটা হাইট থাকে, তাই না বলো? তো এখন দেখো তো, এই যে পারদের মধ্যে আমরা ডুবালাম, এই পারদগুলো কি অবস্থায় আছে বলতো, সমান উচ্চতায় আছে। কিন্তু যখন এরা একটু উপরে থাকে তখন তারাও কি করবে, পৃথিবীটাকে টানবে এবং এই পারদগুলো কি করবে, নিচের দিকে আসার চেষ্টা করবে না? তাই না বলো? তো নিচের দিকে আসার চেষ্টা করার মুহূর্তে এই পারদগুলো কি করবে, নিচের দিকে বল প্রয়োগ করবে এবং বল প্রয়োগ করে এই পানিগুলোকে কি করবে, পানিগুলোকে সরিয়ে দিবে। ফলে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলের জন্য এই পানিগুলোর বা এই কণাগুলোর উপর একটা চাপের প্রযুক্ত হবে, চাপ। এই পারদগুলা কি করবে, নিচের দিকে একটা চাপ দিবে। এই চাপটা পানির সকল অংশে সমানভাবে কি হয়ে যাবে বলতো, ভাগ হয়ে যাবে। ফলে এই যে দেখো, স্বাভাবিকত এই তরলগুলা নিচের দিকে যে পরিমাণ চাপ দিচ্ছে, এই বেশি উচ্চতার পারদ কি করবে, আরো বেশি চাপ দিবে, তাই না? ফলে এই চাপটা বেশি, এই চাপটা কম। তো স্বাভাবিকত কি হবে বলতো, এই পারদগুলোর চাপ জিতে যাবে এবং পারদগুলো নিচের দিকে নেমে এসে কি হবে বলতো, এই জায়গাটা আস্তে আস্তে ভরে যাবে। কিন্তু দেখো, কিন্তু এটা হয় না। স্বাভাবিকত এটা হওয়ার কথা যে পারদগুলোর দিকে বেশি চাপ দিচ্ছে, এদিকে কম চাপ দিচ্ছে, তাই না? আমি আবার একটু বলি, দেখো যদি তুমি এই জায়গায় একটু পানি ঢালো বা পানিটা যদি একটু উঁচু হয়ে যায় কোনোভাবে, সেটা আবার সমান কেন হয়ে যায়? কারণ কি, এই কণাগুলা নিচের দিকে যেই চাপ দিচ্ছে, এই কণার উপরে কি এই চাপটা আরো বেশি না বলুন? কারণ এই কণার উপরে আরো অনেকগুলো কণা আছে। তো এখানে চাপ বেশি, এখানে চাপ কম, ফলে কম চাপ বেশি চাপ, এটা ইমব্যালেন্স হয়ে যায় না? এটা তো হতে পারে না। তাই কি হয় বলতো, আবার সবার উচ্চতা, এই দেহের উঁচু জায়গাটা নিচে নেমে সবার উচ্চতা সমানভাবে হয়ে যায়। কারণ কি, সবার উচ্চতা সমান সমান হলে প্রতি বিন্দুতে চাপের পরিমাণ কি থাকবে, সমান থাকবে। যখন এই ঘটনাটা আমরা দেখি তখন স্বাভাবিকত এই তরলগুলা কি করে বলতো, এখানে তাদের উচ্চতা বেশি তাই এরা এই বিন্দুগুলোতে বেশি চাপ দেবে, আর এখানে ওদের উচ্চতা কম তাই কি কম চাপ দেবে। তাই স্বাভাবিকত আমাদের কি হওয়া উচিত, এই সবগুলো পারদ নিচে নেমে যাবে, নিচে নেমে গিয়ে একটা নির্দিষ্ট উচ্চতার পারদে পরিণত হবে এবং সবার উচ্চতা তখন কি হয়ে যাবে, আমাদের সমান হয়ে যাবে। কিন্তু এটা হয় না। কেন হয় না বলতো, আমরা দেখতেছি যে এইখানে পালকগুলা নিচের দিকে বল প্রয়োগ করছে বা চাপ দিচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি কি বলতো, এখানে উচ্চতা কম তাই এরা কম চাপ দিচ্ছে। এখানে পারদের উচ্চতা কম থাকলেও এই পারদের উপরে কিন্তু আরো একজন আছে, কি আছে বলতো, বায়ু। এই বায়ুগুলা এই পারদের কণার উপর কি করতেছে বলতো, চাপ দিচ্ছে। ফলে এই বিন্দুতে যেই পরিমাণ চাপ অনুভূত হচ্ছে, এই চাপটা আসলে কতটুকু, এই বায়ুর চাপ, তাই না? এই বায়ুর চাপ যে পরিমাণ চাপ এখানে দিচ্ছি সে তো তাই অনুভব করছে। এই টোটাল বায়ুটা এখানে যে পরিমাণ চাপ দিচ্ছে সে কি তাই অনুভব করতেছে। আর এই যে এইখানে এই বিন্দুতে সে উপর থেকে যে চাপটা অনুভব করছে সেই চাপটা কতটুকু বলতো, এই বরাবর যে পারদটা আছে সেই পারদের চাপটা সে অনুভব করছে, বুঝছো? এইখানে কিন্তু সে বায়ুর চাপ অনুভব করবে না। কারণ কি বলতো, বায়ু কি তাকে এই টেস্ট টিউবকে ভেদ করে তাকে চাপ দিতে পারবে? পারবে না তো। বায়ু চাপ দিচ্ছে টেস্ট টিউবের উপরে, কিন্তু টেস্ট টিউব সেটাকে সহ্য করে ফেলতেছে বা ধারণ করছে, তাই না? বা এই টেস্ট টিউবটা এই তরলের মধ্যে চাপটা আসতে দিচ্ছে না। ফলে এই তরল সে নিজস্বভাবে কি করছে, তার ভরের জন্য বা তার বলের জন্য এই বিন্দুগুলোর উপরে চাপ দিচ্ছে। তাহলে এই বিন্দুগুলো অনুভব করছে এই তরল বা এই পারদের চাপ, আর এই বিন্দুগুলো অনুভব করছে কি বলতো, বায়ুর চাপ। তাহলে আমাদের শর্ত হচ্ছে এখানে প্রত্যেকটা বিন্দুর অনুভূত চাপের পরিমাণ কি হওয়া লাগবে, আমাদের সমান হওয়া লাগবে, তাই না? তাহলে যদি এমন হয় যে বায়ু যতটুকু চাপ দিচ্ছে তার থেকে বেশি চাপ দিচ্ছে কে বলতো, পারদগুলোর নিচে, তাই না? তাহলে কি হবে, এখানে চাপ বেশি এখানে চাপ কম,
এটা তো হতে পারে না, তাই পারদের উচ্চতা কি হয়ে যাবে, একটু কমে যাবে। পারদের উচ্চতা কমে গেলে কি হবে, এখানে পারদের পরিমাণ কমে যাবে, ভর কমে যাবে, এখানে মোট পারদের ভর কমে যাবে, ফলে মোট পারদের বল কমে যাবে, আর বল কমে গেলে কি হবে, এখানে চাপের পরিমাণও কমে যাবে। বুঝতে পেরেছো বিষয়টা কি? ধরো উচ্চতা একটু কমে যাওয়ার পরেও কি হলো, এখানে চাপের পরিমাণ বেশি, চাপের পরিমাণ কম, তাহলে পারদের উচ্চতা আরেকটু কমে যাবে, আরেকটু কমে গেলে কি হবে, মোট পারদের ভর, মোট পারদের বল পুরোটাই কমে যাবে, ফলে এখানে চাপের পরিমাণ কমে যাবে। ততক্ষণ পর্যন্ত উচ্চতা কমতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই টোটাল পারদ যেই পরিমাণ চাপ এই বিন্দুগুলোতে দিচ্ছে, বায়ুর চাপ ঠিক ততটুকুই চাপ দিচ্ছে, মানে বায়ুর চাপ এবং এই পারদের চাপ কি হওয়া লাগবে, প্রত্যেকটা বিন্দুতে সমান সমান হওয়া লাগবে। যতক্ষণ না পর্যন্ত সমান হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, পারদগুলো নিচের দিকে চাপ দিতে থাকবে এবং পারদ সেই জায়গাটায় এসে থেমে যাবে যে জায়গাটায় পারদের চাপ এবং বায়ুর চাপ কি হয় বলতো, সমান হয়ে যাবে। ফলে আমরা বলতে পারি যে বায়ু যে চাপ দিচ্ছে এই পরিমাণ চাপ পারদকে, এতটুকু উচ্চতার পারদকে ধরে রাখতে পারে। বুঝতে পেরেছো বিষয়টা কি? তাই না? যেমন ধরো একটা স্বাভাবিক চিন্তা করি আমরা, আমরা ধরো একটা দাঁড়িপাল্লা নিলাম, আমরা যদি এটা দাঁড়িপাল্লা নিই, সেই দাঁড়িপাল্লার মধ্যে আমরা কি রাখি, মনে করো একটা 1 কেজি ওজনের 1 কেজি ভরের একটা বাটখারা রাখলাম। তারপর আমরা কি করি, এদিকে কিছুটা দেওয়া শুরু করি। প্রথমে একটু দিলাম, লাভ হচ্ছে না, এটা নিচে এটা উপরে, আরো একটা দিলাম, তাও উপরে, বা আস্তে আস্তে কমবে, তাই না? যতই দিতে থাকবো ততই আস্তে আস্তে কমতে 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 একটা সময় কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তাই না? সমান কেন হবে, কারণ আমি যেই পরিমাণ পদার্থের বস্তু নিচে এখানে দিয়েছি তারা পৃথিবীর দিকে যে পরিমাণ বলে আকৃষ্ট হয়, এই 1 কেজি ভরের বস্তুটা ঠিক ততটুকু বলে নিচের দিকে আকৃষ্ট হয়। ফলে এই বল আর এই বল সমান হয়ে যায় বলে আর কি এটা ব্যালেন্সড হয়ে যায়। সেম ভাবে আমরা যেটাকে বলতে পারি না যে এই 1 কেজি ভরের বস্তু এতটুকু বস্তুকে ধরে রাখতে পারে, তাই না? সেম ভাবে এখানে বলতো যে এই পারদগুলো নিচের দিকে যে পরিমাণ বল দিচ্ছে, ফলে যে চাপের সৃষ্টি হচ্ছে, বায়ু এতটুকুই চাপ দিচ্ছে, ফলে প্রতিটা বিন্দুতে চাপের পরিমাণ সমান, তাই পারদ এতটুকু উচ্চতায় এসে আর নিচে নামতে পারে না। কেন নিচে নামতে পারে না? ধরো আরেকটু নিচে নেমে গেল, তখন দেখো তো এই পারদের উচ্চতা যখন নিচে নেমে যাবে, এখানে টোটাল পারদের পরিমাণ কি হয়ে যাবে, অনেকটা কমে যাবে না? পারদের পরিমাণ কমবে, পারদের ভর কমবে, তাই পারদের নিচের দিকে বল কমবে, তাই চাপও কি হয়ে যাবে বলতো, কমে যাবে। এই বিন্দুগুলোতে চাপ কম, এই বিন্দুগুলোতে চাপ তখন বেশি হয়ে যাবে, কিন্তু তরলের ক্ষেত্রে যেটা হতে পারে না, সকল বিন্দুতে চাপের পরিমাণ সমান থাকা লাগবে। তো যদি পারদ নিচে নেমেও যায়, তখন বায়ু কি করবে, তাকে চাপ প্রয়োগ করে আবার ঠিক এতটুকু উচ্চতায় তুলে দিবে, যেন পারদের চাপ এবং বায়ুর চাপ কি থাকে, সমান থাকে। তাহলে বায়ুর চাপ দিচ্ছে এই বহিস্থ কণাগুলোর উপরে, এই বায়ুর চাপ এই বিন্দুতে যখন পড়ছে, এই চাপটা আবার সব জায়গায় কি হয়ে যাচ্ছে বলতো, সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে বায়ু এদিকেও চাপ দিচ্ছে, তাই না? বায়ু কি করছে, উপর দিকে এই তরলগুলোকে কি করতেছে, চাপ দিচ্ছে। পারদ কি করতেছে, নিচের দিকে চাপ দিচ্ছে। পারদ দিচ্ছে নিচের দিকে চাপ, বায়ু দিচ্ছে তরলগুলোকে উপরের দিকে চাপ। পারদের চাপ বায়ুর চাপ সমান, তাই পারদও নিচে নামে না, বায়ু তাকে আর উপরে তুলতে পারে না। এটা একটা যুদ্ধের মতো, বুঝছো? তো পারদগুলো নিচে নামার চেষ্টা করতেছে বল প্রয়োগ করে, বায়ু তাকে উপরে ঢেলে দিচ্ছে কেন, বায়ু চাপের জন্য, তাই না? তো পারদের চাপ এবং বায়ুর চাপ সমান সমান, তাই পারদ এই জায়গায় কি থাকে, স্থির থাকে। বুঝছো? অনেক ভাবে বললাম, এত ভাবে বলছি যে ছোট্ট একটা জিনিস অনেক ডিটেইলস হয়ে যাওয়াতে তোমাদের কাছে বিরক্তিকর হতে পারে। তো আমি চেষ্টা করছি তোমাদের জিনিসটা বোঝানোর জন্য যে আসলে বিষয়টা হচ্ছে যে এখানে পারদগুলো চাপ দিচ্ছে আর এখানে বায়ুটা চাপ দিচ্ছে। এই বায়ুর চাপ পারদের চাপ কি বলতো, সমান হয়। আমরা বলবো বায়ুর চাপ এতটুকু উচ্চতার পারদকে কি করে রাখতে পারে, ধরে রাখতে পারে, তাই না? এখন বিজ্ঞানী টরিসেলি এই জিনিসটাকে মেপেছেন, মেপে দেখবেন এই উচ্চতাটা হচ্ছে কতটুকু বলতো, 76 সেন্টিমিটার। কতটুকু, 76 সেন্টিমিটার। এখন তুমি 76 সেন্টিমিটারের থেকে লম্বা কোনো টেস্ট টিউব নাও, নেওয়ার পরে তুমি যতই পারদের মধ্যে ভরে রাখো না কেন, পারদ কি করবে, এই 76 সেন্টিমিটার উচ্চতায় এসে এটা থেমে যাবে, এটা নিচেও নামবে না, উপরে উঠবে না। তাহলে স্যার আগে তো এখানে কি ছিল,
আগে এখানে পারদ পূর্ণ ছিল, এখন পারদ তো নিচে নেমে আসছে, বাতাস তো এদিক দিয়ে ঢোকে নাই, এদিক দিয়ে বাতাস ঢোকার রাস্তা নাই, তাহলে এই জায়গায় কি আছে? এই জায়গায় কিচ্ছু নাই, এই জায়গায় শূন্য। মহাশূন্য ছিল, মহাশূন্যের মতো এই জায়গাটাও কি বলতো? শূন্য, এখানে কিচ্ছু নাই। এটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। কি বলা হয়? টরিসেলির শূন্যস্থান বলা হয়। তো টরিসেলি সাহেব এই জিনিসটাই কি করেছেন 1943 সালে, সরি 1643 সালে কি করেছেন? এই জিনিসটা মানে গবেষণা করে দেখেছেন, তাই না? তো এই গবেষণা অনুসারে বা এই পরীক্ষা অনুসারে পারদের এই যে উচ্চতা, এই উচ্চতার জন্য বায়ুচাপকে কি করা হয়? আরেকটা এককে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি বলতো? 76 সেন্টিমিটার এইচজি। এটা হচ্ছে কি আমাদের বায়ুর চাপের একটা একক। মানে হচ্ছে যে বায়ু 76 সেন্টিমিটার পারদকে ধরে রাখতে পারে। আমরা এটাকে লিখতে পারি যে 760 মিলিমিটার পারদকে ধরে রাখতে পারে, তাই না? আমরা এটাকে লিখতে পারি 0.76 মিটার পারদকে কি করে রাখতে পারে? ধরে রাখতে পারে। সবই একই কথা, জাস্ট সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, তাই না? এগুলো হচ্ছে পারদের উচ্চতা দিয়ে বায়ুচাপের একক নির্ণয় করার একটা প্রক্রিয়া, তাই না? এখন যতটুকু চাপ, যতটুকু বায়ুচাপ বলো বা যতটুকু চাপ, বা অন্য কথায় বলতে পারি 1 মিলিমিটার উচ্চতার পারদ, আমরা বলবো 1 টন। কি বলবো বলতো? 1 টন। এক টন পরিমাণ চাপ কতটুকু? 1 মিলিমিটার উচ্চতার পারদ যে পরিমাণ চাপ নিচের দিকে দেবে সেটাকে আমরা কি বলবো? 1 টন। ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের পারদের চাপ এবং উচ্চতা। আমরা এখন, তুমি যদি 1 atm বায়ু চাপের পরিমাণ পারদের চাপ পেতে চাও, তোমাকে পারদের উচ্চতাটা কতটুকু হওয়া জরুরি। তো মনে করো আমরা হচ্ছে একটা কি নিলাম? টেস্ট টিউব নিলাম। টেস্ট টিউবের মধ্যে পারদ পূর্ণ রাখলাম, তারপর ধরি পারদটা কি করলো বলতো? এই পর্যন্ত এসে থেমে গেল। তাহলে বায়ু নিশ্চয়ই এই পরিমাণ পারদের চাপকে সহ্য করতে পারতেছে, বা বায়ুর চাপ এবং পারদের এতটুকু চাপ কি বলতো? সমান। তাহলে বায়ু এখানে কতটুকু চাপ দিচ্ছে? বায়ু এখানে চাপ দিচ্ছে ধরি 1 atm, এবং 1 atm কতটুকু? 101.325 প্যাসকেল, তাই না? তার মানে এই পারদগুলো কি করছে বলতো? এখানে এতটুকুই চাপ দিচ্ছে। তাহলে আমরা তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করার জন্য আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করি বলতো? P = h rho g, তাই না? এখন আমরা নির্ণয় করব এই উচ্চতাটা কতটুকু হলে আমাদের পারদের চাপ এবং বায়ুর চাপ সমান হবে। তাহলে আমরা এখানে কি বের করব? আমরা এখানে বের করব হচ্ছে h = what, তাই না? মানে h বের করব। তাহলে আমাদের চাপ কতটুকু? চাপ পাওয়া লাগবে কতটুকু? 101.325 প্যাসকেল পাইতে হবে। আমাদের পারদের ঘনত্ব কতটুকু বলতো? 1300 নাকি 13600 কেজি পার মিটার কিউব। মানে প্রতি ঘনমিটারে পারদ এত কেজি থাকে, তাই না? আমরা তো জি এর মান তো জানি, সেটা হচ্ছে কি আমাদের 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তাহলে আমরা h এর মান যদি বের করতে চাই, তাহলে সুতরাং আমরা কি লিখব? P = h rho g, তারপর বা h = p by rho g, তাই না? p এর ভ্যালু কত? 101.325, আর এখানে কত আমাদের? 13600 গুণ 9.8, 0.76041 ডট ডট ডট, বেশ একটু মান আসে। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 0.76 মিটার বলতে পারি। মানে 0.76 মিটার থেকে সামান্য একটু বেশি। তাই স্বাভাবিকত কি হয় বলতো? 0.76 বলা হয় এই জিনিসটাকে। তো 0.76 মিটার ওর 76 সেন্টিমিটার, এটাকে আমরা প্রায় এতটুকু বলতে পারি। মানে এক্স্যাক্টলি এতটুকু হয় না, উচ্চতাটা একটু বেশি হয়। তবে নরমালি আমরা ম্যাথ করার ক্ষেত্রে বা উচ্চতা প্রকাশ যখন করি তখন আমরা 76 সেন্টিমিটারই বলে থাকি। তবে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি তুমি যদি এতটুকু চাপ পেতে চাও তখন তোমাকে একটু বেশি উচ্চতা নেওয়া লাগবে। এটা খুব বেশি একটা ডিফার করে না, তাই হচ্ছে আমরা কি করবো বলতো? 76 সেন্টিমিটারই বলবো, যে 76 সেন্টিমিটার উচ্চতার পারদ কি করতে পারে? আমাকে এই বায়ুর পরিমাণ চাপ দিতে পারে। যদি এখন একটা জিনিস চিন্তা করো তো, ধরো বায়ুর চাপ 1 atm না, কি হয়ে গেছে? একটু কমে গেছে। কতটুকু?
300 হয়ে গেছে, আগে ছিল 325, এখন 300 হয়ে গেছে, তাই না? তাহলে কি হয়ে গেল, এই জায়গাটায় কি হয়ে গেল, একটু কমে গেল না মান, একটু কমে গেলে কি হবে, এখানে উচ্চতার মানটাও কি হয়ে যাবে, একটু কমে যাবে। ফলে দেখা যাচ্ছে বায়ুর চাপ যখন এখানে কমে যাবে তখন উচ্চতার মানটাও একটু কমে যাবে, বায়ুর চাপ বেড়ে যাবে, উচ্চতার মান বেড়ে যাবে। এইভাবে উচ্চতার আপ ডাউন দেখে বা উচ্চতার পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি এই বায়ুতে বায়ুর চাপও কি হচ্ছে বলতো, কমে যাচ্ছে। তুমি যদি একটা কাজ করো, এখানে বিভিন্ন মানে দাগাঙ্কিত করে রাখো, তখন এই মানগুলো দেখে তুমি কি করতে পারবা, বায়ুর চাপ নির্ণয় করতে পারবা, তাই না? মানে একটা থার্মোমিটারের মধ্যে যেভাবে তাপমাত্রা নির্ণয় করা যায়, সেম ভাবে তুমি এটা কি করতে পারবা, বায়ুর চাপ নির্ণয় করতে পারবা। ঠিক আছে? এখন এখন মনে করো আমরা কি করলাম, এই টেস্ট টিউবের ভিতরে আমরা পারদ না, আমরা কি নিয়েছি, পানি নিয়েছি। যদি আমরা পানি নিই তাহলে পানি কতটুকু উচ্চতায় থাকবে, যদি বায়ুর চাপ এবং পানির চাপ কি হতে হয়, সমান হতে হয়, তাই না? আমরা এখন কি নিব বলতো, পানি। আমরা কি নিব, পানি। পারদের জায়গায় কি নিব, পানি। তাহলে পারদের জায়গায় যদি পানি নেই, আমাকে চাপ পেতে হবে এতটুকু। পানির ঘনত্ব কতটুকু, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। জি এর মান সেম। এবার আমরা বের করব এইচ এর মান কি আসে। এখানে আমরা কি করব, এখানে আমরা 1000 লিখে দেব। 1000 থাকলে কি হবে বলতো, 1000 থাকলে আমাদের মানটা কেমন আসবে, প্রায় দেখো 10.339 মিটার, মানে প্রায় 10 মিটার লম্বা তোমাকে এটা টেস্টেড নেওয়া লাগবে, বা 10 মিটার লম্বা এটা কি নেওয়া লাগবে, পাইপ নেওয়া লাগবে। 10 মিটার সরি 10 এর থেকেও বেশি, মানে তুমি যদি প্রায় 11 মিটার অথবা 12 মিটার বা তার চেয়ে বড় কোনো পাইপ নাও, তখন তুমি খেয়াল করবা এই পাইপটা হচ্ছে কি, পাইপের কি হওয়া লাগবে, একটা মুখ টোটালি সিলড, মানে বন্ধ থাকা লাগবে। তাহলে যদি এটার উচ্চতা প্রায় 11 মিটার হয়, তখন তুমি দেখবা এই পানিটা হচ্ছে এই 10.33 মিটার উচ্চতায় কি হয়ে গেছে, এসে থেমে গেছে। ফলে এই উচ্চতার পানি কি করবে, যে পরিমাণ চাপ দিবে বায়ু কি একই পরিমাণ চাপ দিচ্ছে, এটা বুঝে নেওয়া হবে, তাই না? এখন আমাকে একটু বলো তো, যে পারদ দিয়ে আমরা কি বায়ু মাপার জন্য বা বায়ুর চাপ মাপার জন্য যে যন্ত্রটা বানালাম বা ব্যারোমিটারটা বানালাম, বায়ুর চাপ মাপার যন্ত্রটাকে বলা হয় ব্যারোমিটার। তো যেই ব্যারোমিটারটা বানালাম, এটা কি পারদ দিয়ে যন্ত্রটা বানাতে বেশি সুবিধাজনক নাকি পানি দিয়ে? পারদ দিয়ে কি হয়, পারদ দিয়ে হচ্ছে তোমার উচ্চতাটা 76 সেন্টিমিটার, কতটুকু বলতো, মোটামুটি এতটুকু তুমি নিলেই তুমি এটার একটা রেজাল্ট পেয়ে যেতে পারো, তাই না? আর পানি নেওয়ার জন্য তোমাকে 10 মিটার উচ্চতার একটা প্রায় ধরে নিতে পারো যে 3 থেকে 4 তলা সমান একটা পাইপ তোমাকে নেওয়া লাগবে। তাহলে এত বড় পাইপ নিয়ে যন্ত্র বানানো কি অনেক বিশাল কর্মযোগের ব্যাপার, এবং এটা কি এতটা সুবিধাজনক হবে না। কারণ কি, তুমি এত উচ্চতায় পরীক্ষা করার জন্য তোমাকে অনেক বড় তোমার ল্যাব লাগবে, কিন্তু এটাকে তুমি কি করতে পারবে, রুমের ভিতরেই করতে পারবে, তাই না? তো আমরা বলতে পারি যে বায়ুর চাপ মাপার জন্য তুমি কি করবা, তুমি হচ্ছে পারদ ব্যবহার করবা, পানি ব্যবহার করবা না। এটা আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করা হয় যে বায়ুর চাপ মাপার জন্য পানি নাকি পারদ সর্বোত্তম, তুমি কি বলবা, পারদ। কারণ কি, তাতে কম উচ্চতার প্রয়োজন হচ্ছে, তাই না? সেই ভাবে যদি আমাদের পারদও না পানিও না, ধরো তোমাকে দিল কি, কেরোসিন। কি দিল, পানির জায়গায় কি বললো, তুমি এখন কেরোসিন দিয়ে করতে চাচ্ছ। কেরোসিন দিয়ে কি করা যাবে, বায়ুর চাপ নির্ণয় করা যাবে। কারণ কি, আমাদের কাজ হচ্ছে কি, এটার ভিতরে তরল রাখবো, এমন উচ্চতার তরল রাখবো যে উচ্চতার তরল এখানে যে চাপ দিবে বায়ু একই পরিমাণ চাপ দিবে। তাহলে আমরা কি জানি, কেরোসিনের ঘনত্ব হচ্ছে 800, জাস্ট এখানে 800 বসাই দিবা। 800 বসাই দিলে কি হবে বলতো, আমাদের কতটুকু উচ্চতার কেরোসিন লাগবে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো যত কম ঘনত্বের তরল তুমি নিবা তার উচ্চতা কি তত বেশি লাগবে, যত বেশি ঘনত্বের তরল নিবা তার উচ্চতা তত কি লাগবে, কম লাগবে। তো এইভাবে আমরা বায়ুচাপের অনুসারে কত উচ্চতার পারদ বা পানি থাকবে সেটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। আমাদের কোশ্চেনের মধ্যে প্রায় বলা থাকবে যে বায়ুর চাপ যদি কি হয়, বায়ুর চাপ যদি এত হয় তাহলে কত উচ্চতার পারদ ধরে রাখতে পারবে, বা কত উচ্চতার পারদ একই পরিমাণ চাপ দেবে। তখন তুমি এই চাপের মানটা এখানে বসাবা, বসায় জাস্ট
যদি পারদ দেওয়া থাকে পারদের ঘনত্ব এখানে বসালাম, বসাই জাস্ট ম্যাথটা করে ফেলবা, তখন পারদের একটা হাইট চলে আসবে, সেই উচ্চতার পারদকে কি করে রাখতে পারবে, ধরে রাখতে পারবে। তো এইভাবে আমরা বায়ুচাপের মধ্যে যত ধরনের ম্যাথ আসে সেই ম্যাথগুলো করতে পারবো।